আমার কলেজ বগুড়া তসলিম তরফদার ডিগ্রি কলেজ সোনার একাত্তরি বগুড়া। আমি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। 2094 31 ডিসেম্বর আমি অবশ্য অবসরে চলে গেছি। তারপরে আমার ডিগ্রি শাখা এখনো বিভক্ত হয়নি। টিচারগুলো 2001 সাল থেকে 4 পর্যন্ত নিয়োগ আছে, আবার 16 সালে কিছু আছে। শুধু আমার প্রতিষ্ঠান না, এরকম সারা বাংলাদেশে দেখা গেল যে 25 বছর 30 বছর বা 10 বছর 12 বছর অনেক শিক্ষক বেতন পাচ্ছেন। তা মানবিক কারণে আমি দেখলাম যে এদের পাশে থাকা দরকার। তো সে কারণে আমি প্রেস ক্লাবে নন এমপিও যে শিক্ষক কর্মচারী আন্দোলনের ডাক দিয়েছে, আমি তাদের সাথে আছি। এবং বর্তমান যে সরকার, প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা সকলে মোটামুটিভাবে এই শিক্ষকদের সাথে একটি প্রতিশ্রুতি বা একটি কথা দিয়েছিল যে তারা সারা বাংলাদেশে প্রায় 3000 শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করবে। যদি 3000 শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করে তাহলে নন এমপিভুক্ত কেউ থাকবে না। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো কি, যেখানে কিছু বিষয় আছে, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি বা অধিভুক্তি পাইছে, যখন স্বীকৃতি বা অধিভুক্ত দেয়, ওই সকল স্কুল কলেজ মাদ্রাসা সকলের টার্মস এন্ড কন্ডিশন ফিল আপ করে দেয়। বেতনের দায়িত্ব সরকারের। এখানে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নাই। যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় আগে অধিভুক্তি দিচ্ছে, ব্যান বেসে কাগজ জমা দিছে, বেতন হয়েছে। একইভাবে স্বীকৃতি পাইলে কাগজ জমা দিছে, বেতন হয়েছে। এটা পর্যায়ক্রমে বাংলাদেশ যখন যে সরকার ক্ষমতায় আসে, বিভিন্ন কিছু কালো আইন জারি হয়, সে আইন জারির কারণে এগুলো আবদ্ধ আছে। আমার মনে হয় যে যে কারণে আমরা 55 বছর চলছে স্বাধীনতার, আমরা আজ পর্যন্ত বৈষম্য দূর করতে পারিনি। আবার বৈষম্য বৃদ্ধি আন্দোলন যেটা হয়েছে, আমরা যেটা দেখি বাংলাদেশ সৃষ্টির পর থেকে এ পর্যন্ত যে সকল শিক্ষকরা নন এমপিভুক্ত স্বেচ্ছায় প্রতিষ্ঠান তৈরি করে শিক্ষা দিয়ে থাকে, এরা প্রায় 90% হলো এরা বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ, তারাই শিক্ষাদান দিয়ে থাকে, বাকি হলো সরকারি। এবং তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে আমরা বিভিন্ন পর্যায়ে চলে গেছে। এটা যেহেতু বর্তমান সরকার আইডেন্টিফাই করেছে, তারা বলেছে যে আমরা দেখেছি সবচেয়ে 1 নম্বর বৈষম্য শিকার নন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী। আমরা ডিসেম্বরের মধ্যেই, এর আগে কথা ছিল যে 2025-এর মার্চ মাসের মধ্যেই সবগুলা শিক্ষা প্রতিষ্ঠান নন এমপিভুক্ত স্বীকৃতিপ্রাপ্ত এদেরকে এমপিভুক্ত করবে। যে করে হোক, আমলাতান্ত্রিক জটিলতা হোক, দেশের নানাবিধ সমস্যার কারণে হোক, তারা করেনি। লাস্টে কথা ছিল ডিসেম্বরের মধ্যে এগুলা করবে। কিন্তু আমাদের প্রথম পর্যায়ে একটি কাজ করেছে, একটি নীতিমালা করেছে। সেই নীতিমালাটা করেছে স্কুল এবং কলেজের জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়, মাদ্রাসা এবং কারিগরি বিষয়ে এখনো নীতিমালা তৈরি হয়নি। তার কারণে বিলম্ব হচ্ছে। তা আমার মনে হয় যে এই বিষয়টা সরকার বাহাদুর, প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা সকলে জানে। এখন আমাদের একটি রাস্তা আছে, সেটা হলো যে যেহেতু 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, তফসিল ঘোষণা করেছে, সেহেতু প্রেস ক্লাবের এখানে রাত্রি যাপন করা যাচ্ছে না, থাকতে পারছে না। বাইরে যারা আছে ওদেরা আসে, যে টিচার যারা আছে তারা রাত্রি এখানে থাকতে পারছে না। সেহেতু যখন যারা আসে এখানে কথা বলে তাদের দাবি দেওয়ার কথা বলে চলে যায়। কিন্তু আমি যেটা উপলব্ধি করছি, এই ডিসেম্বরের মধ্যে আজকে 47তম দিন চলছে, আন্দোলন করে যাচ্ছে। যারা এখানে মশারি টানিয়ে থাকে, যেহেতু এখানে থাকার জায়গা নেই, এখন নিম্নমানের হোটেলগুলোতে তারা কোনো মতো থাকে। কেউ সাইকেল বিক্রি করেছে, কেউ মোটরসাইকেল বিক্রি করেছে, কেউ গরু বিক্রি করেছে, কেউ চাকাউল বিক্রি করেছে, কেউ জায়গা বিক্রি করেছে। এইভাবে যার যা আছে বিক্রি করে একটি আশায় শিক্ষা উপদেষ্টার কাছে লিখিতভাবে দাবি দেওয়া হয়েছে। কিন্তু ওনার কথা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, আশ্বাস দিয়েছে আপনাদের আন্দোলন করার দরকার নেই। কিন্তু যেহেতু আমাদের একটা প্রজ্ঞাপনের অপেক্ষায় আছি, প্রজ্ঞাপন হবে, আবেদন চাবে, তখন আমাদের আন্দোলন দরকার নাই। তখন প্রজ্ঞাপনের ভিত্তিতে আবেদনের তারিখ দিবে, এত তারিখের মধ্যে দিলে এমপিভুক্ত হয়ে যাবে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা আজ পর্যন্ত শুধু একটা পাটের নীতিমালা করেছে, কিন্তু প্রজ্ঞাপন বা আবেদন দেয়নি। যখন প্রজ্ঞাপন দিবে, আবেদন চাবে, তখন বলবে 10 দিন বা 15 দিন বা 20 দিন টাইম, এর মধ্যে আবেদন করতে হবে। তবে আমরা আশাবাদ ব্যক্ত করছি ডিসেম্বরের মধ্যেই ফাইনাল হবে। আর জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে ওনারা যদি আবেদন চায়, প্রজ্ঞাপন দেয়, তাহলে আন্দোলনের দরকার নেই। তাহলে শিক্ষকরা আবেদন করবে, তারা ইনশাল্লাহ এমপিভুক্ত হয়ে যাবে। কাজে এই বিষয়টা আপনারা সাংবাদিক যারা, তাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা
প্রকাশ করছি এই কারণে, আমাদের এই দাবি দাবাগুলো আপনারা সবসময় সম্মুখে ধরেন, আপনারা আসেন, সহানুভূতি দৃষ্টিতে দেখেন। আসলে এটা অত্যন্ত অমানবিক বিষয় যে একই দেশের দুইটা শিক্ষানীতি চলতে পারে না। এইটা হলো শিক্ষাক্ষেত্রে আমাদের চরম বৈষম্য। শুধু এটা না, আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে সারা বিশ্বের যে সকল রাষ্ট্র আছে, বিশ্বের কোথাও এই ধরনের বিধান নাই। মানে প্রত্যেকটা কালাকানুন শুধু বেসরকারি স্কুল কলেজদের জন্য, এটা থাকতে পারে না। এই প্রথা উচ্ছেদ করতে হবে। আমি মনে করি এবার ৩,০০০ শিক্ষা প্রতিষ্ঠান শুধু এমপি মুক্তি দিলে হবে না, এই এই কালাকানুন বাদ দিতে হবে। যেহেতু সরকার সব প্রত্যেকটা নিয়োগ তারা নিয়েছে, তারা বলবে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান যোগ্যতা অর্জন করে, সে যদি স্বীকৃতি লাভ করে, সে যদি অধিভুক্তি লাভ করে, অটো সিস্টেম তাদের বিল হবে। এটা আইনটা ফাইনাল করা উচিত। যেটা আজ পর্যন্ত স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে ৫৫ বছরে পা দিয়েছে, আজ পর্যন্ত আমাদের একটা সুনির্দিষ্ট শিক্ষানীতি হয়নি। তাদের শিক্ষা ক্ষেত্রে আমাদের একটা সুনির্দিষ্ট নীতিমালা হওয়া প্রয়োজন। সেই সাথে সাথে ১২ তারিখে যে নির্বাচন হবে, অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, দেশ ভালোভাবে চলুক, সেটা আমরা ব্যক্ত করি। শিক্ষকদের দাবি, আপামর জনগণের দাবি, দ্রব্যমূল্য দাম কমানো, শিক্ষা করে আইন শৃঙ্খলা রক্ষা করা, দেশের ডেভেলপ করা, দেশকে খালি অপরের দোষ না দিয়ে সকলেই স্বনির্ভর হওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এখানে রাজনৈতিক দলরা কাজ করবে, এখানে শিক্ষকরা কাজ করবে, শ্রমিক ও মেহনতি মানুষ কাজ করবে, আপামর জনসাধারণ কাজ করবে। ৭১ সালের যুদ্ধ হয়েছিল, সেই ডিসেম্বর মাস, সে মাসের দাঁড়িয়ে আমরা বলতে চাই, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, ভুলবো না। তাই তাদের স্বাধীনতার সমুন্নত রাখার জন্য এবং জুলাই ও আগস্টে যে আন্দোলন হয়েছে, তাদের আত্মার যারা মারা গেছে আখরাত মামলা করছি। ৭১ সালে যারা মারা গেছে তাদের রুহের আখরাত মামলা করছি। আমরা আর পিছ দিকে তাকাতে চাই না। আমরা একটি সুখী সুন্দর উন্নয়নশীল নয়, আমরা উন্নত একটি রাষ্ট্রে আমরা যেতে চাই। তার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের জন্য কাজ করতে চাই। দেশকে আমরা ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমি বলতে চাই, সামনে যদি ৫ বছর আমরা সবাই সৎ থাকি, সরকারি দলগুলা, আমলাগুলা, সাধারণ জনগণ সবাই যদি আমরা সৎ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করি, শুধু শিক্ষক না, এদেশের আপামর জনসাধারণ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাবে, সোনার বাংলাদেশ দেখতে পারবে। সেই সোনালী দিনের আশায় সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার অবহেলিত বঞ্চিত ননেপ্রিয় শিক্ষকদের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সালাম ও নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বগুড়া।